বিপদ দেখলেই যে শিবির আত্মগোপন করে, আজকে আবারও তার প্রমাণ হলো। যখনই সোশ্যাল মিডিয়ায় আইডিগুলো ডিঅ্যাক্টিভ, ডিএজেবল বা বিভিন্ন বিষয়গুলো সরাইলো, তখন তাদের ভাষ্য অনুযায়ী যে ফেসবুকের আইডি সমস্যা হওয়া দেখে ভয়ে তারা ডিঅ্যাক্টিভেট করছে। এটা তো একটা বক্তব্য, তাই তো, যে ভয়ে ডিঅ্যাক্টিভ করছে, তার মানে তাদের ভয় এখনো দূর হয় নাই। এটা হলো ভয়ের বিষয়। কিন্তু আমার সমস্যা অন্য জায়গায়। সকাল থেকে যখন ছাত্রদলের আইডিগুলো গায়েব করে দেওয়া হলো, অ্যাটাক হলো ছাত্রদলের আইডির উপরে, তখন সাদিক কায়েম যখন নিজের আইডি ডিঅ্যাক্টিভ করে রাখলো, ছাত্র শিবিরের পক্ষ থেকে সরানো হলো যে তাদের আইডির উপরও অ্যাটাক হয়েছে। ছাত্রদলের আইডিগুলো বেদখল হয়ে গেছে, নষ্ট করে দেওয়া হয়েছে, তারা ছড়ালো, তাদের আইডিগুলোও সমস্যা হয়েছে। আমার প্রশ্ন হলো যে তাদের আইডি সমস্যা না হলেও ছাত্রদলের আইডি উপর আক্রমণ যে হয়েছে, এই সময়ে তারা এই বক্তব্যটা কেন দিল? তারা কি ছাত্রদলের আইডি নষ্ট করার সঙ্গে জড়িত ছিল, যে কারণে তাদের আইডিটাও নষ্ট করা দেখাতে হলো? আচ্ছা, প্রথমত হলো, সকাল থেকে ছাত্র শিবিরের ছেলেপেলে এবং জামাত ইসলামের আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে হোয়াটসঅ্যাপে গুতাইতে থাকলো। আমাদের বিভিন্ন আমরা গ্রুপে যুক্ত আছি, সেই গ্রুপগুলোতে গুতাতে পেরেশানি যে কি শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, শিবিরের আইডি নষ্ট করে দেওয়া হচ্ছে, এবং শিবিরের সাদিক কায়েমের আইডি নষ্ট করে দিয়ে তাকে থামানো যাবে না। দেখেন কত বড় ব্লেম দিচ্ছে যে তার আইডি কেউ একজন নষ্ট করছে, তাকে থামানো যাবে না আইডি নষ্ট করে। এটা সে গ্রুপে লিখতেছে, এবং একজন না, প্রায় 10-15 জন আমাদের রাজনীতির কমন যে গ্রুপগুলো আছে নেতাদের, সেই গ্রুপগুলোতে তারা কোনো নেতাও না, ঢুকায় দিছে এরকম এই কমিউনিটির মধ্যে ঢুকায় দিয়ে তারা আত্মগোপন থেকে এই মেসেজগুলো সারাক্ষণ লিখতেছে। পরে আমি দুপুরের দিকে যখন ওই যে সাদিক কায়েমের মেসেঞ্জার যে অন আছে, ওই ছবিটা ওখানে দিলাম, ঠিক আছে, ওই ছবিটা যখন দিলাম তখন সবাই বুঝতে পারলো আরে তার আইডি তো নষ্ট হয়নি। পরবর্তীতে সাদিক কায়েমের নিজের স্টেটমেন্ট শোনেন, সে বলতেছে যে আইডি নষ্ট হওয়ার ভয়ে ডিঅ্যাক্টিভ করে রাখছিলাম। তা এখন ডিঅ্যাক্টিভ আর ডিজেবল তো এক জিনিস না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো করে বোঝে, সাধারণ মানুষরা না বুঝলেও, ঠিক আছে। এখন ডিজেবল হয়ে যাওয়া আর নিজেই লুকায় রাখা আইডি, নিজেই সোশ্যাল মিডিয়া থেকে গায়েব করে রাখা, তো এটা একটা ইতিহাস হয়ে থাকলো। সাদিক কায়েমরা এখনো লুকাতে পছন্দ করে, তারা এখনো লুকিয়ে রাখতে পছন্দ করে, এবং লুকিয়ে অন্যকে ব্লেম দিতে পছন্দ করে। অন্যকে ব্লেম দিতে পছন্দ করেন আপনারা, ঠিক আছে। আর সবচেয়ে বাজে একটা ঘটনা ঘটছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্ডিয়া বিষয়ে আলোচনা উঠে গেছে এখন, যে ইন্ডিয়ার পক্ষে ইন্ডিয়ার বিরুদ্ধে এরকম, ঠিক আছে। আপনাদেরকে একটা নিউজ দেখাবো, এই দেখালে মন খারাপ করবেন না তো? দেখাবো তাহলে দেখালে অনেক মজা পাবেন। আপনারাও গুগল করেন এখনই, প্রমাণ নিজে হাতে নিতে। দেখেন প্রশ্ন তুলছে, কি প্রশ্ন তুলছে, যে ইন্ডিয়া ইস্যু তুলছে, তাই তো। দেখাই, সাথে এই তো চলে আসছে। দেখেন তো, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই জামাত আমির, বন্ধুত্ব চাই, সহযোগিতা চাই, ভারতের প্রতি জামাতের বার্তা, বন্ধুত্বের আহ্বান, যা বলল ভারত। দেখি যা বলল ভারতের মধ্যে কি বলছে বন্ধুত্বের আহ্বান। আচ্ছা, যেহেতু এই ভারত ইস্যুটা চাওয়ার ধরছে এখন, সেহেতু এই বিষয়টা প্রাসঙ্গিক হয়ে গেছে এখন। এটা এখন প্রাসঙ্গিক হয়ে গেছে। এই আচ্ছা, যে জবাব দিল দিল্লি, কি জবাব দিছে দিল্লি আমরা একটু শুনি, ভিডিওই শুনি। এটা মাসের কথা, ওই যে রাগ করেন না সবাই। এর বন্ধুত্ব এবং সহযোগিতাপূর্ণ একটা দেশ আমাদের বয়ে রয়েছে। আমরা বারবার সময় একটা কথা বলি যে
প্রতিবেশী বদলানো যায় না, আপনি বদলানোর চিন্তা করেন কেন? আহারে ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চায় বলে যে ঘোষণা দিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তার নজরে এনেছে দিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে যে ভবিষ্যতে এ নিয়ে হতে পারে আরও আলাপ আলোচনা। There are other aspects that you highlighted. We have taken note of them, and hopefully we'll have more engagement on such issues later. আচ্ছা, আজকে একটা মানে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বয়ান দেব। এই বয়ানটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য খুবই নতুন একটা এবং নিউ একটা বয়ান। সেটা হলো জামাত বা জামাতে ইসলাম আসলে কোন দেশের রাজনৈতিক দল, কোন দেশের রাজনৈতিক দল। তো এটা তো ভারতেও এই দলটা আছে, পাকিস্তানেও এই দলটা আছে নাকি, তারপরে আরও কয়েকটা দেশেও জামাত ইসলাম নামে দল আছে। এবং এটা একটা খবর যে এই সকল দেশের যে রাজনৈতিক দলের প্রধানরা আছে তারা দলগতভাবে পরস্পরের সাথে যোগাযোগ রাখে, অর্থায়নে সহযোগিতা করে এবং সহযোগিতা নেয়, এবং পলিসি মেকিংও তারা মিল রাখে, এবং তাদের সবারই রাজনৈতিক আদর্শ একই এবং একই ব্যক্তি, যেটা মওদুদির বিষয়। তো আমার যেখানে প্রশ্ন, বাংলাদেশ একটা স্বাধীন এবং সার্বভৌম দেশ, এই দেশে এমন কোনো রাজনৈতিক দল থাকা উচিত যে রাজনৈতিক দলের শাখা ইন্ডিয়ায় আছে, বা ইন্ডিয়ায় যে রাজনৈতিক দল আছে সেই দলের অনুরূপ নামে, অনুরূপ ভাবে, অনুরূপ হুকুমতে একই দল এখানে থাকা উচিত। এটা একটা অসুবিধা কি? ধরেন জাতীয় পার্টি, এই দলের লিগ্যাসি বিশ্বের কোনো দেশে নাই, এটা বাংলাদেশের একটা ভিতরের দল। আওয়ামী লীগ, এটা বাংলাদেশের ভিতরের একটা দল। বিএনপি, এটা বাংলাদেশের ভিতরের একটা দল। এটার শাখা প্রশাখা ভিন্ন কোনো দেশে এর কোনো হুকুমত নাই, ভালো করে বোঝেন কিন্তু। তার মানে জামাতে ইসলাম বহু দেশ কেন্দ্রিক একটা রাজনৈতিক দল হওয়ায়, যেমন এটা ভারত কেন্দ্রিক দল হওয়ায় জামাতের স্বার্থ, ভারতের জামাতে ইসলাম ওইখান থেকে ভারতের সাথে সম্পর্ক রাখতে সহযোগিতা করবে। কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যারা এই নামে ভারতে বা এই দলের সিলসিলা ভারতে নাই অথবা পাকিস্তানে নাই, তারা কিন্তু সেই লিগ্যাসি, সেই মিলবন্ধন সেখান থেকে করতে পারবে না। তাহলে জামাতে ইসলাম নামের যে দল, এই দল যে একাধিক দেশেদের শাখা, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের, বাংলাদেশের ইন্টারেস্টের জন্য জরুরি। এবং এই আলোচনা হওয়া দরকার এই জন্য যে এই জামাতে ইসলাম যেহেতু বাংলাদেশেও আছে, এই জামাতে ইসলাম যেহেতু ভারতেও আছে, তাহলে রাজনৈতিক শক্তি হিসেবে ওই জামাতে ইসলাম যেটা ভারতে আছে সেটা বাংলাদেশের জামাতে ইসলামকে ভারত বিরোধী কোনো কার্যক্রম করতে দেবে না। ঠিক একইভাবে পাকিস্তানে যে জামাতে ইসলামটা আছে, ওই জামাতে ইসলামটা বাংলাদেশের জামাতে ইসলামকে পাকিস্তান বিরোধী কোনো কার্যক্রম করতে দেবে না। তার মানে এই জামাতে ইসলাম বাংলাদেশের চিন্তা, ধ্যান, ধারণা, সার্বভৌমত্ব, এখানের সীমানা, এখানের অস্তিত্ব, এখানের হুকুমত, এখানের বিধান, এখানের শাসন, কোনো কিছুই স্বতন্ত্র এদেশের মানুষকে কেন্দ্র করে না, বরঞ্চ তাদের যে নিজস্ব চিন্তা, আদর্শ দেশভিত্তিক রয়েছে, তারা সমন্বিতভাবে সেটার সঙ্গে মিল রেখে বাস্তবায়ন করবে। এটাই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা ক্ষতির কারণ। ডাকসু নির্বাচন হচ্ছে, ডাকসু নির্বাচনের জন্য আলোচনা হচ্ছে। আজকে ছাত্র দলের যে আইডিগুলো নষ্ট করে দেওয়া হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলবো যে আপনারা কাকে ভোট দেবেন। প্রথমত হলো সার্বভৌমত্বের পক্ষের শক্তিকে ভোট দিতে হবে। সার্বভৌমত্বের পক্ষের শক্তি কে? সার্বভৌমত্বের পক্ষের শক্তি মানে কি? সার্বভৌমত্বের আর একটা সমর্থক শব্দ হলো স্বাধীনতা। স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষের শক্তি। তার মানে বাংলাদেশের জন্মে যারা পক্ষে অবস্থান করছে, যারা বিপক্ষে অবস্থান করছে, এটা হলো বাংলাদেশের জন্মের স্বাধীনতার কথা আমি বলতেছি। আর বর্তমান সার্বভৌমত্বের যদি বিষয় হয়, বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে একটা মাত্র রাজনৈতিক দল যারা প্রকাশ্যভাবে বলেছে যে ভারতের সাথে বন্ধুত্ব চাই, ভারতের সাথে সম্পর্ক চাই, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চাই এবং ভারতের সহযোগিতা চাই, এইটা বাংলাদেশের রাজনীতিতে কোনো রাজনৈতিক দল কখনো বলেননি। জামাতে ইসলাম 28 আগস্ট জাতীয় প্রেস ক্লাব সম্ভবত সেখান থেকে সংবাদ সম্মেলন করে লম্বা একটা বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যে তারা এই ধরনের কথাও বলেছে যে ধর্মের ভিত্তিতে বাংলাদেশে কিছু হতে দেওয়া হবে না। কি প্রমাণ লাগবে? ধর্মের ভিত্তিতে বাংলাদেশে কিছু হতে দেওয়া হবে না, দিচ্ছি।
ভিত্তিতে বাংলাদেশে কিছু হতে দেওয়া হবে না। জামাত এটা কেন বলছে দেখেন, এটা হলো ধর্মের ভিত্তিতে, ধর্ম নয় যোগ্যতার ভিত্তিতে দেশ পরিচালিত হবে। এটা তো আমাদের কথা, এটা আমরা যখন বলছি তখনই জামাত গালি দেয়। তারা কেন এই কথা বলে? তাহলে যে গালি দিল সেই গালিগুলো ফেরত নেবে কিনা নাকি? আজকে একটা বক্তব্যে খুব মন খারাপ করছে, তারা খুব মন খারাপ করছে। দাঁড়ান, এই যে ভারতের সাথে বন্ধুত্ব চাই, আচ্ছা ভারতের সাথে বন্ধুত্ব চাই জামাত, আচ্ছা এই তো পেয়েছি, এখানে আছে এই শব্দটা। আমি আপনাদের এই শব্দটা যদি অন্য কোনো রাজনৈতিক দল বলে তাদেরকে এরা বলবে নাস্তিক, কিন্তু নিজেরা এই প্র্যাকটিসটা করতেছে। আজকে একটা প্রশ্ন করবো, সেই প্রশ্নের উত্তর যদি জামাতের ভাইরা দিতে পারে তাহলে এই তো পেয়েছি। যখন জামাত তো অভিনন্দন জানাইছে তো মোদীকে। না না, যেহেতু এই যে তিনি বলেন ধর্মের ভিত্তিতে কাউকে কিছু করতে দেওয়া হবে না। বলেন, তিনি বলেন ধর্মের ভিত্তিতে কাউকে কিছু করতে দেওয়া হবে না। বলেন এই কথাটা কেন বলছে বলেন? এই একই দিনে এইটা ছিল একটা জামাতে ইসলামের ঐতিহাসিক মুচলেখা সংবাদ সম্মেলন, একটা মুচলেখামূলক সংবাদ সম্মেলন এটা, ঠিক আছে? এটা মুচলেখামূলক সংবাদ সম্মেলন। প্রতিবেশী বদলানো পড়বে না, প্রতিবেশীকে প্রতিবেশী হিসেবে আপনি রিসিভ করেন, তার প্রতি সম্মান প্রদর্শন করেন, বন্ধু হিসেবে আমাদের সাহায্য করেন। দেখেন, চিন্তা করেন, এক একটা কথাগুলো লিখছে, এটা হলো চিন্তা করেন আপনারা। আমি আজকে এটা ভারত বিষয়ে তারা খুব বয়ান দিচ্ছে, তো আমি তো বলতেছি জামাতের ইতিহাসে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কোনো কর্মসূচি করার কোনো এক্সাম্পল কোনোদিন ছিল না। গালি দিয়ে লাভ নাই, ঠিক আছে? এবার আসেন যে জামাতের আমির কেন বলল, তাই তো? আচ্ছা, ওই কথাটা নিয়ে ধরি, যে এই যে কথাটা দেখায় একটু। আচ্ছা, জামাতের আমির কেন বলল বাংলাদেশে ধর্মের ভিত্তিতে কিছু করতে দেওয়া হবে না? এই বক্তব্য কি জামাতের দলীয় বক্তব্য? জামাতের ভাইদেরকে এই কথাটা আমি জিজ্ঞাসা করবো আজকে, যে বাংলাদেশে ধর্মের ভিত্তিতে কিছু করতে দেওয়া হবে না, এটা কি জামাতের বক্তব্য? জামাতের আমির এই বক্তব্যটা দেওয়ার কারণ কি? কারণ একটাই, জামাতের আমির সে কি কোনো আলেম? ইয়েস অর নো? কোনো আলেম, ইসলাম বিষয়ে পণ্ডিত ব্যক্তি, ইসলাম বিষয়ে দীক্ষা নেওয়া কোনো ব্যক্তি? শুধু এই কারণেই, এবং উনি একটা বাম সংগঠনে ছিলেন, সেই বাম ওয়ান্সে বাম আজীবন বাম নাকি? শুধু সেই কারণে এটা বলেছেন যে বাংলাদেশি ধর্মের ভিত্তিতে কিছু করতে দেওয়া হবে না। 28 আগস্ট 2024। বলেন আপনারা এটা কারা কারা এই কথাটাকে সমর্থন করেন? বলেন। গত 1 মাসে জামাতে ইসলাম অসংখ্য প্রোগ্রাম করেছে। কোন প্রোগ্রামে দেখবেন কোন হাদিসের লাইন বলেছে, কোন কোরআনের লাইন বলেছে? বলেন। একটা ইসলামিক দল দাবি করতেছে তারা হলো দ্বীনের পাহারাদার, সেই ইসলামিক দলের রাজনীতির বিষয়বস্তু হবে আল্লাহ রাসূলের হাদিস, কোরআনের আয়াত। দেখাতে পারবে কেউ গত 1 মাসে কোনো প্রোগ্রামে তারা কোনো হাদিস কোরআন নিয়ে কোনো আলোচনা করেছে কোথাও? বলেন। তাদের এক সেলিব্রিটি আলেম এক জায়গায় ইসলামী জলসা করছে, সেই ইসলামী জলসার মধ্যে বলতেছে যে এক সময় রাজাকার হওয়া কত বিপদের ছিল, এখন রাজাকার মানেই সম্মানের। বলেন, এটা হাদিসের কয় নাম্বার আয়াতে আছে, কোরআনের কয় নাম্বারে আছে? বলেন। কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। ঠিক আছে, এগুলো হলো অসততাপূর্ণ, অসাধুতাপূর্ণ একটা কথা। বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আলাদা একটা গল্প তৈরি করার চেষ্টা করা হচ্ছে, আলাদা একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। একটা বাংলাদেশ, একটা দেশ, যে কোনো দেশ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা নির্দিষ্ট হিস্ট্রি নিয়ে থাকে, নির্দিষ্ট সময় পর্যন্ত একটা হিস্ট্রি নিয়ে থাকে, বুঝছেন?
যেমন 1971 সালে যে আমরা নতুন পরিচয় পেয়েছি, সেই নতুন পরিচয় থেকে এই বাংলাদেশ যতক্ষণ না পর্যন্ত বিদেশি কোনো শক্তির দ্বারা ক্যাপচার হবে, অথবা এই দেশ যতক্ষণ না পর্যন্ত কয়েকটা ভাগে ভাগ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ এর জন্মের যে ইতিহাস তাকে সম্মানের সঙ্গে স্মরণ করবে। আমরা কেন 1947 সালকে স্মরণ করি না? কারণ 1947 সালে যেই দেশ অর্জিত হয়েছিল, সেই দেশের একটা অংশ এই দেশের উপরে জুলুম করেছিল। সেই জুলুম, নিপীড়ন, বৈষম্যের কারণে ওই 1947-এর জন্মকে চ্যালেঞ্জ করে 1971 সালে নতুন করে জন্ম হয়েছে। এই জন্য আমরা 1947-কে সম্মান না করে, রিসপেক্ট না করে, ওটাকে স্মরণ না করে, আমরা জিন্নাকে জাতির পিতা না মেনে আমরা নতুন বাংলাদেশের চিন্তা করেছি 1971 সাল থেকে, তাই নয়? 1947-কে যারা স্মরণ করছে এরা বেশিরভাগই জামাতি, এরা বেশিরভাগই রাজাকার ছিল। এছাড়া অন্য কোনো কারণে 47-কে অনেক বেশি সম্মানিত করার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। শুধুমাত্র জামাতি হওয়ার কারণে বলছে যে আমাদের কাছে ওরা গল্পটা সাদা সেভাবে যে 24, 71, 47 চারটাকেই স্মরণ করতে হবে, তিনটাকেই স্মরণ করতে হবে। কেন স্মরণ করতে হবে? কেন স্মরণ করতে হবে? ব্যাখ্যা নাই ওদের কাছে, ব্যাখ্যা নাই। আমরা যে 47-এর রাষ্ট্র ব্যবস্থা, 47-এর রাজনৈতিক বন্দোবস্তকে চ্যালেঞ্জ কইরা বাইঙ্গে আমরা হলো যে 1971 পেলাম। এবার বলেন, আমরা কি 1971-এর রাষ্ট্র ব্যবস্থা, 1971-এর রাজনৈতিক বন্দোবস্তকে ভেঙে আমরা 24 পেয়েছি? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। আমরা 1971-এর বন্দোবস্ত ভাঙি নাই। 1972-এর সংবিধানের কারণে কেউ স্বৈরাচার হয় নাই। 1972-এর সংবিধানকে ভায়োলেট করে স্বৈরাচার হয়েছে। সংবিধানে লেখা ছিল তত্ত্বাবধায়ক সরকারের কথা, শেখ হাসিনা ভায়োলেট করে সেটা হলো স্বৈরাচার হয়েছে। সংবিধানকে মেনে কেউ স্বৈরাচার হতে পারবে না। সংবিধানের মধ্যে সংবিধান জনগণের রক্ষা কবচ। সংবিধানকে ভায়োলেট করে 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 তা আপনি নতুন সংবিধান বানাবেন, ওইটাকেও যদি ভায়োলেট করেন তাহলেও আপনি স্বৈরাচার হবেন। আপনি আইন মানেন কিনা সেটা গুরুত্বপূর্ণ বিষয়। আইন না মানার কারণে তো শেখ হাসিনাকে এখান থেকে সরানো হয়েছে। তো এরা হলো 71-কে একবার মিশাই দিতে চায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে এরা হলো জাতীয় সঙ্গীতকে কলঙ্কিত করার চেষ্টা করছে। আমরাও ভুল বুঝে জাতীয় সঙ্গীত, কিছু মানুষ বলতেছে একসাথে 100 মানুষ 200 মানুষ জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কমেন্ট করতেছে, আমরাও একটা স্টেটমেন্ট দিই, যেহেতু মানুষ বলতেছে আমরা একটা স্টেটমেন্ট, এইরকম একটা ব্যবস্থা তৈরি করছিল। কিন্তু জাতীয় সঙ্গীতে খারাপ কি লেখা আছে? কি লেখা আছে? এটা আমি বলছিলাম যে মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। ভাই, আমার দেশে যদি কালিমা লাগে, আমার দেশে যদি দুর্নাম হয়, তাহলে আমি নয়ন জলে ভাসি। এটাই তো এর ব্যাখ্যা। ভাই, খারাপ কোন জায়গায়? এটা এখানে খারাপ কি? এখানে কিসের সাথে শিরক করা হলো বলেন? কিসের সাথে শিরক করা হয়েছে বলেন? আমি জানি না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কোন জায়গায় প্রশ্ন করে? তোমার আকাশ তোমার বাতাস, এই তো বাংলাদেশের আকাশ বাতাস মাটি পাহাড় নদী। তো বাংলাদেশের, আপনি যদি বাংলাদেশের আকাশ বাতাস পানি নদী যদি আপনি না বলেন, তাহলে আপনি কেন আপনি বলেন যে আমার বাড়ি আমার ঘর, এটা কেন বলেন? তাহলে ওটাও শিরক। আপনি বলতেছেন এই মোবাইল আমার, তাহলে ওটাও শিরক নাকি? অত ঠুনকো ব্যাখ্যা দিয়ে বলতেছে, কি বলতেছে যে 1905 সালে বঙ্গভঙ্গর কারণে, ওটা ওই সময়ের রাজনৈতিক বন্দোবস্ত ছিল। ওই সময়ের রাজনৈতিক বন্দোবস্ততে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয়রা, কলকাতারা অবস্থান নিয়েছিল। কিন্তু 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় এই জাতীয় সঙ্গীতটা গেয়ে, এই জাতীয় সঙ্গীতের ভাষাগুলো মনের মধ্যে নিয়ে, মাতর বদন খানি মলিন হলে, মানে তোমাকে অসম্মান করলে দেশ, আমি কাঁদি, আমি কাঁদি, এই যে মায়াতে আবদ্ধ করেছিল দেশের মানুষকে এই জাতীয় সঙ্গীতটা 1971 সালে। সব উড়াই দিয়ে দিবেন, সব উড়াই দিয়ে দিবেন। হ্যাঁ, সব খালি পচা যাবে, পচা যাবে। পিনাকি বললেই সেটা পচা, ইলিয়াস বললেই সেটা পচা। হ্যাঁ, তো পিনাকি যদি বললে যদি সেটা পচা হয়, এই বাংলাদেশকে যে নিরাপদ মনে করে, সে এই বাংলাদেশের সন্তান। পিনাকি তো বাংলাদেশকে অনিরাপদ মনে করে, ভারতকে নিরাপদ মনে করে ভারতে চলে গেছিল। বাংলাদেশকে নিরাপদ মনে করেনি, সে মনে করেছে বাংলাদেশের চেয়ে ভারত নিরাপদ, এবং ভারত তাকে ওই নিরাপত্তা দিছে। তাহলে বলেন এবার যে ভারত তাকে কেন নিরাপত্তা দিল? ভারত তার বন্ধু ছাড়া শত্রু কাউকে নিরাপত্তা দেবে? বলেন, ব্যাখ্যা আছে কারো কাছে? কারো কাছে ব্যাখ্যা আছে? আমি তো এই বাংলাদেশকে অনিরাপদ মনে করিনি, আমি তো বাংলাদেশ ছেড়ে পালাই যাই নাই।
আমি তো পালাইনি। 18 সালে কোটা আন্দোলনের উদ্যোক্তা, গুম হয়েছে, আমাকে নিয়ে যে গায়েব করে দেওয়া হয়েছে। গুম করার আগে আমাকে বলা হয়েছে, জামাতের পক্ষ থেকে বলেছে, তারেক ভাই আপনি কানাডা চলে যান। জামাতের আপনার হলো গোলাম আজমের নাতি, হ্যাঁ, সে কানাডা থেকে আমাকে বলছে, তারেক ভাই আপনি কানাডা চলে আসেন, আপনার জীবন ঝুঁকিতে আছে। সে কানাডাতে গিয়ে নিরাপদে আছে। সে আমাকে বলছে কানাডায় আসেন, কাগজপত্র সব রেডি করবে, পাসপোর্ট করে চাপাচাপি করতেছে। আমি বলছি যে না, আমি আমার দেশটা ছেড়ে আমি কোথাও যাব না, বিপদ আপদ যা হোক এই দেশে আমি আছি, যা হয় হবে। আমি ছিলাম, 3 দিন পরে গুম হইলাম। তা আমি তো দেশ রাজনীতি তো কারাগার আর হলো হলো রাজপ্রসাদ তো পাশাপাশি নাকি থাকে। তাহলে আমি খালি চিন্তা করবো যে আমি যতক্ষণ না পর্যন্ত নিরাপদ না হবো ততক্ষণ পর্যন্ত দেশে থাকবো না, এটা তো হইতে পারে না। এটা সকল রাজনৈতিক দল মত প্রক্রিয়া সবার জন্যই বলতেছে। চলে গেছে কেন? তার মানে এমন কিছু আছে যে কারণে সে আত্মবিশ্বাসী ছিল, সে এমন একটা অপরাধ করছে যে অপরাধে অবশ্যই তার রাষ্ট্রের প্রচলিত আইনে শাস্তি হবে। কি সেই অপরাধ? বাচ্চা হত্যা করা নাকি? 280 জন না 290 জন? আসলে কি অপরাধের কারণে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তিনি? কোনোদিন এত আলোচনা হয়, এত সমালোচনা হয়, কোনোদিন স্টেটমেন্ট দিয়েছে? কোনোদিন স্টেটমেন্ট দিয়েছে? এই বাংলাদেশে এইভাবে বলার সুযোগ আছে ইলিয়াস ভাইয়ের যে সাদিক কায়েম পাকিস্তানপন্থী ভিপিকে জয়ী করুন? এটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অস্তিত্বের সঙ্গে চ্যালেঞ্জ না? এটা চ্যালেঞ্জ করতেছে। এরা ভিডিও ভাইরাল হয়, মানুষ বাহবা দেয়, সবাই দিচ্ছে, শেয়ার করতেছে, শক্তিশালী। হ্যাঁ, যাকে তাকে হুমকি দিতে পারতেছে, এখন শক্তি আছে, পুলিশের কথাই চলে, প্রশাসনের কথাই চলে, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা ওটাই বসে এখন করতেছে। এখন সে গার্ডস নিয়ে বলতেছে যে সাদিক কায়েম পাকিস্তানপন্থী একজনকে জয়ী করেন। আরে বাপ রে বাপ, চিন্তা করতে পারেন? এবার আসেন জামাতের যে প্রধান ব্যাখ্যা, 53 বছরে এই বাংলাদেশ কি পেয়েছে? 53 বছরে এই বাংলাদেশ কি পেয়েছে? 53 বছরে বাংলাদেশ কি পেয়েছে? ব্যাখ্যা চাচ্ছে তারা, কি পেয়েছে 53 বছরে। চিন্তা করতে পারেন কি একটা ব্যাখ্যা? 53 বছরে কিছু দিতে পারে নাই, এই জন্য তারা নতুন কিছু দেবে। 53 বছরে বাংলাদেশে কিছু পায় নাই। 53 বছর আগে বাংলাদেশের মানুষ রক্তের গ্রুপ জানতো না, এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রক্তের গ্রুপ জানে। 53 বছর আগে মানুষ না খেয়ে থাকতো অনেক সময়। 53 বছর আগে মানুষ ব্লাউজ পরতো না, এখন মানুষ বোরকা পরে। পরিবর্তন না এটা? বাংলাদেশে কোনো পরিবর্তন হয়নি, কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, 53 বছর আগে মানুষ মরতো, কি রোগে মরছে সে জানতো না, এখন মানুষ আসে না। 53 বছর আগে আমরা হলো ভিডিও ব্লগিং করতে পারতাম না, এখন ভিডিও ব্লগিং করতে পারতেছি না। বলেন, আমাদের দেশটা আগায় আসছে না? তো এগুলো নিয়ে অনেক ভুল ভাল পচা বস্তা পচা, যে ওরা মানে 53 বছর তো আগে জামাতের হাতে ক্ষমতা ছিল, জামাত শক্তিশালী ছিল না? শক্তিশালী ছিল না? শক্তিশালী যদি শক্তি না থাকে তাহলে গ্রামগঞ্জে মুক্তিযোদ্ধাদের বাড়িঘর দেখাই দিচ্ছে কেমনে? কেমনি ছিল? পাকিস্তানি হানাদার বাহিনী কি আমার নানা মুক্তিযোদ্ধা রমজান নানা ওনাকে চিনতো নাকি পাকিস্তানি হানাদার বাহিনী? তাহলে হেরে চিনাই দিচ্ছে কে? রাজাকাররা। আপনার এলাকায় যেই মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা হয়েছে এটা চিনাই দিচ্ছে কে? রাজাকাররা। চিনাই দিচ্ছে কে? এটা তো পাকিস্তানেরা, ওই পাকিস্তান থেকে আসে চিনতো এটা, যে কে মুক্তিযোদ্ধা, কে যুদ্ধ করতেছে। ওই গ্রামে গঞ্জে রাজাকাররা যারা ছিল তারাই গিয়ে এই চিনাই দিছে, তাই না? এত বড় একটা ঘটনার পরে তারা আজকে আবার চ্যালেঞ্জ করে। আমি জানি না আমার ভাগ্যে কি আছে, এখান থেকে নামার পরে আমার কি হবে আমি জানি না। এটা আনরেস্ট সিচুয়েশন। বাংলাদেশে জামাতের বিরুদ্ধে যে বলতেছে সেই বিপদে পড়তেছে, যে দু একটা টক শোতে আলোচনা করতেছে এরা একের পর এক গ্রেপ্তার হয়েছে। ওই গণ অভ্যুত্থানে আমি যদি লাঠি হাতে ছবি না নিয়ে থাকতাম তাহলে এতদিন আমারও গ্রেপ্তার করতো। আমি যদি না বলতাম দেশের মালিকানা বুঝাই নিতেছি, র্যাব, ডিজি, বিজিবি, পুলিশকে যদি চ্যালেঞ্জ না করতাম, ওই লড়াইটা না করতাম, তাহলে বলতো তুইও আওয়ামী লীগের দোষর, বানাই দিত এগুলো। 53 বছর পরে পাকিস্তান থেকে বাংলাদেশ কত দূর আগায়? তো এগুলো আর কি বিষয়। তো যাই হোক, আপনার হলো সাদিক কায়েম যে মিথ্যার আশ্রয় নিছে, আইডি গুলো আজকে তারা নিজেরাই ডিজেবল করে, নিজেরাই ডিঅ্যাক্টিভ করে অন্যের দোষ দিছে। এটা খুবই নোংরা কাজ করছে। এটা যদি তাদের মেসেঞ্জারটা খোলা না থাকতো তাহলে এই মিথ্যাচারিতাটা ধরা পড়তো না। বাংলাদেশে যারা কষ্ট করছে, গণ অভ্যুত্থানের আগে যারা লড়াই করছে, জেল জুলুমের শিকার হয়েছে এবং বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হয়েছে, মারা গেছে যাদের লোকগুলো, সেই মানুষগুলোর উপহার পাওয়ার সময় যেই ছাত্র নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য রাজনীতি করেছে, ছাত্রদের ঢাল হয়েছিল, মোল্লা বিনিয়ামিন,
আবিদ, বাকের, উমামা, তারপরে হলো ইমি আপু 2018 সালে আহত হয়ে পড়েছিলাম, উনি ওনার বান্ধবীদেরকে নিয়ে এসে আমাদেরকে উদ্ধার করছে, কত লড়াই করছে। মোদি বিরোধী আন্দোলনে জামাতের কোনো ভূমিকা ছিল? অথচ ওই যে বসু, কি নাম ওর, বসু, মেঘমোল্লার বসু, মোদি বিরোধী আন্দোলনে মেঘমোল্লার বসু তার দল টল সহ পুলিশ মাইরে ভূত বানাই দিছিল মোদি বিরোধী আন্দোলন করতেছে দেখে। এই যে আমি দেখাচ্ছি, দাঁড়ান, ল্যাপটপটা বন্ধ হয়ে গেল নাকি, চার্জ শেষ হয়ে গেছে। আমার প্রোফাইলে যে ছবিটা আছে ওই ছবিটার দিকে দেখেন, ওই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওই ছবিটা মেঘমোল্লার বসুদেরকে হামলা করে যখন মাটির সাথে শোয়াই দিচ্ছে সবগুলো, তখন আমি আলাদা করে মিছিল বাইর কইরা আপনার হলো সবাইকে একত্রিত করলাম, করে মিছিল করলাম, ঠিক আছে। তাদেরকে ভারতের দালাল বানাই দিচ্ছে। এই মোদি বিরোধী আন্দোলনের মধ্যে মেঘমোল্লার বসুর জেলায় জেলায় মিছিল হয়েছে মোদির বিরুদ্ধে, কিন্তু বলতেছে দালাল দালাল দালাল, সব দালাল দালাল। কি দালাল দালাল সস্তা, দেশের রাজনীতিতে এত কষ্ট করলো। এই যে এই মিছিলটা, এই যে মিছিলটা দেখছেন না, এই মিছিলটা হলো মেঘমোল্লা বসুদের উপর হামলা করার পরে আমরা এই যে মোশাররফ ভাই সহ নাগরিক ঐক্যের যে সহযোদ্ধা, আমরা সহ সবাই মিলে আমরা আবার নতুন করে আমরা আবার সবাই মিছিল করলাম মোদি বিরোধী আন্দোলনের সময়। এত বড় হামলা হয়েছিল ওই সময়, এত বড় হামলা হয়েছিল। সেই সময় জামাতে ইসলাম তো ওই মোদি বিরোধী আন্দোলনের নামে নাই। জামাতে ইসলামে তো মোদি বিরোধী আন্দোলনে একজনও গ্রেপ্তার হয় নাই, দেখাতে পারবে একজনও গ্রেপ্তার হয়েছে? 21 জন মরছে, তার মধ্যে জামাতে ইসলামের কেউ আছে? তাহলে মরার সময় জামাতে ইসলাম আগে না, গ্রেপ্তার হওয়ার সময় জামাতে ইসলাম আগে না। আন্দোলনে মাথা ফাটবে, জামাতে ইসলামের শিবিরের মাথা ফাটবে না। হ্যাঁ, কিন্তু আজকে ডাকসু নির্বাচন হবে, কিন্তু সাদিক কায়েম জিতে যাবে লুঙ্গির তল থেকে বের করে। আমরা যখন স্লোগান দিচ্ছিলাম তখন এই নৌকা নৌকা স্লোগান দিচ্ছিল, এখন এসে সে হয়ে গেছে দিন ইসলামের একবারে পীর দরবেশ, সে হলো ভারত বিদ্বেষী, ভারতের বিরুদ্ধে। ভাই ভারতের বিরুদ্ধে যদি হয়, আমি তো বললাম মোদি বিরোধী আন্দোলনের একটা প্রোগ্রামের ছবি দেখাক, ভিডিও দেখাক। ভারতের বিরুদ্ধে কি দেখবেন, কি দেখবেন বলেন? তো এগুলো আর কি তো আছে, ওরা তো এখনো বলতেছি। তো তোমাদের যদি হিম্মত থাকে তোমরা ভারতের বিরুদ্ধে এখন একটা বক্তব্য দাও, তোমাদের আমিরকে বলো যে তোমার আমির যে বক্তব্য দিছে, বন্ধুত্ব চাই, সহযোগিতা চাই, ভারতকে উদ্দেশ্য করে যে বক্তব্যটা দিছে, এই যে সেই ঐতিহাসিক প্রোগ্রাম দেখেন, সম্মানিত সম্পাদক, নির্বাহী বার্তা সম্পাদক চিফ রিপোর্টার, হ্যাঁ, মত বিনিময় সভা। এই মত বিনিময় সভাতে সে ভারতের কাছে মুচলেখা দেয়, ভারতের কাছে মুচলেখা দিয়ে বলে ভারতের সহযোগিতা চাই, বন্ধুত্ব চাই। আমি তো বলতেছি যদি হিম্মত থাকে এই বক্তব্য প্রত্যাহার করে নিও, যে ভারতের বিষয়ে আমরা যে বক্তব্য দিছি সেই বক্তব্য এখন প্রত্যাহার করে নিই। যদি এই বক্তব্য আজকে রাতে প্রত্যাহার করে, তাহলে বুঝবো যে জামাত শিবির আসলে ভারতের শত্রু, ভারতের সাথে বন্ধুত্ব রাখে না। দেখ, বক্তব্য প্রত্যাহার করুক, এখনো করেনি, আমরা চ্যালেঞ্জ করছি, বক্তব্য প্রত্যাহার করে নাই। তো বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশের মাটিতে থাইকা একবার পাকিস্তানের পক্ষ নেবে, একবার ভারতের পক্ষ নেবে, এই তো বাংলাদেশের পক্ষে আপনারা কবে অবস্থান নেবেন বলেন? সকালবেলা আবিদের আইডিটা হারায় গেল, হ্যাক করলেন আপনারা, হ্যাঁ, যে ছাত্রদলের আইডিগুলো হ্যাক করলেন, হ্যাক করে নিজেরাই নাটক করলেন যে আপনাদের আইডিও নাই, গায়েব হয়ে গেছে। পরে যখন ফাঁস হইলো, মেসেঞ্জারে ফাঁস হইলো তখন বলতেছেন যে আইডি হ্যাক হওয়ার ভয়ে আমরা ডিঅ্যাক্টিভ করে রাখছিলাম। তো সকালে বলেন না কেন যে আমাদেরটা হ্যাক হয় নাই, আমাদেরটা ডিঅ্যাক্টিভ করে রাখছি আমরা? তার মানে কি? তার মানে নিজেরাই আক্রমণ করছেন, আপনাদের উপরেও আক্রমণ হবে, এই জন্য ডিঅ্যাক্টিভ করে রাখছেন, তাই না? উত্তর নাই, উত্তর দিতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিয় ছাত্র ভাইয়েরা, তোমরা যারা দেখছো, তোমরা আমার ভাই, আমরা একসাথে অনেক আন্দোলন করেছি। আমি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী না, আমাকে নির্বাচন ওই যে আচরণবিধি ভঙ্গের ধারায় তোমরা আটকাতে পারবে না। কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হলেও 2000 কোটা সংস্কার আন্দোলন আমার উদ্যোগে আমি এটা ডাক দিয়েছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হল, সূর্য সেন হল, বিজয় 71 হল, সব হলে গিয়ে সবাইকে এক জায়গায় করছিলাম। এই যে নুরুল হক, রাশেদ খান সবাইকে আন্দোলনে আনছে, আমি আনছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে সবাই মনে করতো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আজকে এই ভিডিওতে অনেকে মনে করতেছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের না ভাই,
হ্যাঁ, সবাই বলতো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি কখনো পরিচয় লুকাই নাই। আমি বলছি ভাই তোমরা আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন বলো, আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমি তোমাদের মতো এত মেধাবী না, আমার এত বুদ্ধি না, কিন্তু আমি তোমাদের মধ্যে গিয়ে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনটা আমরা দাঁড় করালাম, কোটা আন্দোলনটা হয়ে গেল। এখনকার যে এই যে ছাত্র উপদেষ্টা বিভিন্ন কিছু দেখছেন, এরা সবাই আমার হাতে কর্মী ছিল এক সময়, সবাই আমার হাতে সদস্য হয়েছে, সবাই, এভরিওয়ান। নুরুল হক নূর, রাশেদ খান, এই যে এরা তো প্রথম দিকে সহযোদ্ধা, হাসান আল মামুন, এদের সবাইকে টিমে যুক্ত করছে আমি। হ্যাঁ, আমার হাত দিয়ে যুক্ত হয়েছে, আমার খোলা গ্রুপে এরা যুক্ত হয়েছে, সবাইকে নিয়ে মিটিংয়ের শিডিউল করছে আমি। প্রথম মিটিং এরা কেউ আসেও নাই, ঠিক আছে। আর ওই যে আসিফ, নাহিদ, এদের ইতিহাস তো আরো অনেক পরে, এরা আমার কর্মী, ঠিক আছে। তো ওটা এদের জন্য না, বিষয় হলো আমি তোমাদের মতো মেধাবী না, কিন্তু তোমরা কি করবা তোমাদের বিপদে। তোমরা তো ছাত্রলীগ তোমাদের উপর হামলা করতেছিল, সেই সময় তোমাদের ওই হামলাটা প্রতিরোধ করছিল কারা? সাদিক কায়েমরা নাকি আবিদরা? এটা একটু মাথায় রাখবা। সাদিক কায়েমরা নাকি ওই মোল্লা বিনিয়ামিন? সাদিক কায়েমরা নাকি বাকের? সাদিক কায়েম নাকি উমামা? সাদিক কায়েম নাকি হলো ওই আপনার হলো মেঘমোল্লার বসু? হ্যাঁ, মেঘমোল্লার বসু সহ বাকের, উমামা, ইমি, এই যে আবিদ, এরা সবাই মিলে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করছে। এবার শেখ হাসিনাকে ভারতের এজেন্ট, তাহলে ভারতের এজেন্টকে এরা প্রতিরোধ করছে, আর পিনাকি ইলিয়াস দাঁড় করাচ্ছে যে সাদিক কায়েম হলো ভারত বিদ্বেষী, ভারতের বিরুদ্ধে। ভারতের খুঁটি যারা সরাইলো তারা হয়ে গেল ভারতের দালাল, আর ইলিয়াস এখন বলতেছে যে হলো পাকিস্তানপন্থী সাদিক কায়েমরে ভোট দেন। তো এই আর কি, ভালো থাকবেন, দেশের জন্য ভালো থাকবেন। আর জামাতকে বলবো, শোনেন, আপনারা এই বাংলাদেশে 3 নাম্বার রাজনৈতিক দল বর্তমান পরিস্থিতিতে। আর আওয়ামী লীগ থাকা অবস্থায় বাংলাদেশে 4 নাম্বার রাজনৈতিক দল ছিলেন। এমনকি আপনারা জাতীয় পার্টির কারণে জাতীয় পার্টিকে ভয় পেচ্ছেন যে জাতীয় পার্টি 2 হয়ে যায় কিনা। তার মানে আওয়ামী লীগ জাতীয় পার্টির দুর্বল অবস্থাতেও আপনারা 3 নাম্বার দল, ঠিক আছে। এটা কেন? আপনারা সঠিক সময়ে সঠিক সাহসী ভূমিকা পালন করতে পারেন নাই, তাকে বুকে হাত দিয়ে সেগুলো দেখাতে পারেন না, এরা ছবি দেখাতে পারেন না। কেন? কারণ আপনারা ওই লড়াইটা করেন নাই। আপনারা আত্মবিশ্বাসী ছিলেন না শেখ হাসিনা যাবে কিনা। শুধু তাই না, আপনারা এও আত্মবিশ্বাসী ছিলেন যে শেখ হাসিনা গেলে বিএনপি ক্ষমতা পাবে, আমরা কেন তাহলে শেখ হাসিনাকে সরাবো। এই আপনাদের মোটো ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা তারা যেন তাদের জন্য যারা কাজ করছে, তাদের অধিকারের রক্ষা কবচ হয়ে যারা ছিল, হয়তোবা আপনাদের সাথে বন্ধুত্ব ছিল না, হয়তোবা আপনার সাথে ছাত্র শিবিরের ছেলেটাই পাশাপাশি ছিল কিন্তু লড়াই করে নাই, কিন্তু ছাত্র দলের ছেলেটা আপনার হয়তোবা বন্ধু ছিল না, আপনার পাশে ছিল না, কিন্তু দেশের স্বার্থে দেশের বিপদে এই ছেলেপেলেগুলো আপনার পাশের সিট পায় নাই, তাকে থাকতে দেওয়া হয় নাই, দেশের জন্য সে কাজ করছে। এই ইয়ামিন হলে সিট পায় নাই, হ্যাঁ, এই বাকের হলে সিটটাকে বের করে দেওয়া হয়েছে। তো এরা হয়তোবা সিট পায় নাই, আপনার সাথে বন্ধুটা সঠিক সময় হয় নাই, কিন্তু তারা যে ত্যাগ স্বীকার করছে তার মূল্য পরিশোধের আজকে সময়। এই মূল্য দিবেন নাকি যারা লুকায় আত্মগোপনে ছিল তারা আজকেও ফেসবুক আইডি লুকায়ে ফেলছে, আত্মগোপন করে ফেলছে, তাদেরকে ভোট দিবেন? এটা আপনারা একটু বিবেচনা করবেন। ভালো থাকবেন। সঠিক কষ্ট করা মানুষগুলো প্রতিদান পাক, যেই পাক, আবিদ পাক, বাকের পাক, ইমি পাক, উমা পাক, যেই পাক, বাংলাদেশের পক্ষের কেউ পাক, এটাই হলো আমার প্রত্যাশা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।